হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আছে এইরকম ভাবে থাকিস না, আম্মু সন্দেহ করলে অনেক খারাপ হবে। প্যারা নেস না, এই বিষয় নিয়ে পরে কথা বলবো। সরি। আরহা মাথা নিচু করে কথাটা বলে, তারপর ঈশিতা চৌধুরীর কাছে হাসি মুখে সরি বলে। মজা ছিল সেটা বলে সবাই মিলে গল্প করতে বসে। শ্রেয়া চুপচাপ মায়ের কোলে মাথা দিয়ে বসে থাকে। দরজা খোলা ছিল, তখন হুট করে একটা ছেলে এসে শ্রেয়ার সামনে দাঁড়ায়। ঈশিতা চৌধুরী আর ঈশান দুজনে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। ছেলেটা হালকা এসে শ্রেয়ার পায়ের কাছে বসে মাথা নিচু করে পা ধরে। শ্রেয়া পাটা সরিয়ে নিয়ে অবাক হয়ে ছেলেটাকে দেখে। সেটা নিজের কান্না মাখা কণ্ঠে উচ্চারণ করে, আমাকে ক্ষমা করে দাও শ্রেয়া, আমি তোমাকে কষ্ট দিয়ে কখনো সুখী হতে পারবো না। আমি তোমাতে বিলীন হতে চাই শ্রেয়া, আমাকে গ্রহণ করে নাও প্লিজ। আই এম সরি শ্রেয়া, আই মিস ইউ। তিহানের কথা আরহা মা জয় বুঝতে না পারলেও শ্রেয়ার মা ভাই ঠিকই বুঝতে পারে। শ্রেয়া বেশ কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকে, তারপর পা টেনে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। তিহান তখন শক্ত করে শ্রেয়ার পা জড়িয়ে নেয়। প্লিজ শ্রেয়া, আমাকে ক্ষমা করে আবার গ্রহণ করে নাও। আমি সত্যি বলছি, আর এক বিন্দু কষ্ট পেতে দিব না তোমাকে। আমি তোমাকে চাই শ্রেয়া। তিহান ভাইয়া, আপনি আমার পা ছেড়ে দেন। এখানে বাহিরের মানুষ আছে, তাদের সামনে আমার পা ধরতে বিবেকে বাঁধলো না। তুই বল আমাকে বিয়ে করবি, তাহলে আমি তোর পা ছেড়ে দেবো, তা না হলে আমি এখান থেকে কোথাও নড়তেছি না। এখানে কি করছিস তুই? বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে, তোর মুখ দেখতে চাই না। ধ্যান, তোর জন্য পাগলের মতো ছটফট করছে যে মেয়েটা, সেই মেয়েটাকে তোর যোগ্য না বলে তাড়িয়ে দিয়েছিলি, তার পায়ে পড়তে লজ্জা করলো না? ঈশান ভাই, আমাকে মাফ করে দে না প্লিজ। আমি এই শ্রেয়া ছাড়া আর কারোর সাথে সুখী হতে পারবো না। আমি শ্রেয়াকে বিয়ে করতে চাই ভাই, প্লিজ, আমি সত্যি বলছি, আর কখনো শ্রেয়াকে কষ্ট অনুভব করতে দিব না। আরে তোমাদের নাটক শেষ হলে আমার পাটা ছেড়ে দাও। পুরুষ মানুষ পা ধরলে মেয়েদের লজ্জা করে, মেয়েরা তো সবসময় ছেলেদের পায়ে পড়ে থাকবে, তাই না? শ্রেয়া, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমাকে কি একটাবার ক্ষমা করে দেওয়া যায় না? ভেবে দেখবো, এখন তুমি যেতে পারো। বাই দ্য ওয়ে, তোমার জিএফ এর কি খবর? ছেড়ে গেছে নাকি? আমার কাছে ফিরে আসলে যে? না, আমি ওকে ছেড়ে আসছি শ্রেয়া। তোর কথা আমার খুব মনে হয়, তুই একমাত্র মেয়ে যে আমাকে বোঝে। তোর মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। সেটা তোর আগে ভাবা উচিত ছিল ধ্যান, অনেক দেরি করে ফেলছিস তুই। এখন আসতে পারিস, চাচা চাচিকে বলিস বেড়াতে যেন আসে। ভাইয়া প্লিজ। তিহান, পা ছাড়ো, পরে বলছি আমি তোমাকে। এখন প্লিজ, এইভাবে আর দাঁড়াতে পারছি না আমি। তিহান শ্রেয়ার পা ছেড়ে দিয়ে সোফায় বসিয়ে দেয়। শ্রেয়া বিরক্ত হলেও কিছু বলল না। শ্রেয়ার মা শ্রেয়ার দিকে তাকিয়ে নিজের রুমে যায়। বেশ কিছুক্ষণ পর সবার জন্য খাবার এনে দেয়। খাওয়া দাওয়া করে ঈশান, জয় আর আরাম একটা রুমে বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। আর একদিকে শ্রেয়াকে হালকাভাবে জড়িয়ে ধরে বসে আছে তিহান। ঈশান ছেলেটা কে রে? এইভাবে শ্রেয়া পা ধরে বসেছিল কেন? আর আন্টি তখন কি বলল? শ্রেয়ার কি কোনো রিলেশনশিপ ছিল? যা দেখলাম সব যেন মাথার উপর দিয়ে গেল। তোরা বাসায় আসবি, আমাকে তো একটাবার বলতি নাকি? না বলে এভাবে চলে আসিস, তাও এসে বলে কি নাটক শুরু করেছিলি। সারপ্রাইজ দিতে এসে এত বড় সারপ্রাইজ পাবো জানতাম না ব্রো, আর সবকিছুর জন্য সরি। সেসব নিয়ে ভাবিস না। ছেলেটা তিহান আমার ছোট চাচুর ছেলে, ওদের নিজস্ব একটা বিজনেস আছে। আর ওর সাথে শ্রেয়ার রিলেশন ছিল 1-2 বছরের না। যতদিন থেকে শ্রেয়া বুঝতে শিখেছে, ঠিক তখন থেকে ওদের রিলেশন, ভালোবাসা, ভালো লাগা সব। আরাম কথাটা মানতে পারে না, তার কেমন জানি বিরক্ত লাগছে। আরাম রাগের মাথায় বলে, তো এতই ভালোবাসা, তাহলে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলে কেন? সেম, ওকে ও ডেয়ার দেওয়া হয়েছিল সেজন্য। তাই প্যারা নেস না, তোরা কাউকে ভালোবাসিস না, তাই এটা নিয়ে খারাপ লাগা বা ভালো লাগা কিছুই নাই। চল দেখি শ্রেয়া কি সিদ্ধান্ত নিল। কি আবার নিবে? তুই বলে দিবি যে ছেড়ে যায় তাকে যেন ভুলেও আর গ্রহণ না করে। বিপদের সময় যে পাশে থাকে না তাকে ভালোবাসা বোকামি। আমি কেন? আম্মু আব্বু কখনো মেনে নেবে না তেহানকে। শ্রেয়া প্রায় 2টা মাস তেহানের জন্য পাগলের মতো ব্যবহার করেছিল। আব্বু তেহানের পায়ে পড়েছিল, কিন্তু তেহান শ্রেয়াকে বিয়ে না করে অন্য একটা মেয়ের পিছনে ছুটে গেছিল। আজব,
এত কিছু হয়ে গেল, তুই তো কখনো আমাদের এই বিষয়ে বলিস নাই। আর তুই তোর বোনকে দেখাবি না বলে কখনো তোর বাসায় নিয়ে আসিস নাই। তুই এত রেগে যাচ্ছিস কেন? বাইরে চল তো। বাল। কি সিদ্ধান্ত নিলি শ্রেয়া? ঈশানের কথায় শ্রেয়া তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর তিহানের দিকে তাকায়। তিহান চলচল চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। শ্রেয়া চোখ বন্ধ করে একটা জোরে শ্বাস ফেলে, তারপর হালকা নরম কণ্ঠে বলে, একটা বছর দেখি, একটা বছর যদি তিহান আগের মতো ভালোবাসতে পারে তাহলে 1 বছর পর আমরা বিয়ে করব। আমার প্রথম ভালোবাসা, সেজন্য হারাতে চাই না। আশা করি এই বিষয়ে কারোর সমস্যা হবে না। আমি আব্বুকে জানিয়ে দিব। যে ছেলেটা আব্বুকে অপমান করতে ছাড়ে নাই তাকে তুই বিয়ে করবি? তোর জন্য আব্বু তেয়ানের পায়ে ধরেছিল, ভুলে যাস না। আমার সুখের জন্য তো, তাই না? তাহলে এখন যদি আমি সুখী হতে পারি তাহলে কি তোরা বাধা দিবি? ভাইয়া সত্যি বলছি, আমি শ্রেয়াকে আর কোনো কষ্ট পেতে দিব না। বিশ্বাস রাখো আমার উপর, কোনো অভিযোগ করার সুযোগটাও ও পাবে না। প্রথমবারও একই কথা বলেছিলি। যাই হোক, এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হ। রাগিয়ে দিলে কিন্তু এখানেই মেরে পুঁতে রাখবো। ভাইয়া আমি তোর ভাই না, ভিক্ষা চাইছিলাম আমার বোনের ভালোবাসা। তোরা কি করবি সেটা বাড়ির বাইরে। এই বাড়ি থেকে বের হয়ে যাতে আন। আমার সত্যি মাথা গরম হচ্ছে কিন্তু। তিহান না শুনে আরো কথা বলার জন্য এগিয়ে আসে। ঈশান রেগে তিহানের উপর হাত চালাতে থাকে। আকস্মিক এমন আক্রমণে তিহান নিজেকে সামলাতে পারে না, মারতে মারতে নাক মুখ দিয়ে রক্ত বের করে। আর আমার জয় ভয়ে ঈশানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ঈশান যেন থামছেই না। হুট করে শ্রেয়ার কান্না শুনে ঈশান মার থেমে দিয়ে ড্রয়িং রুম থেকে চলে যায়। শ্রেয়া তিহানের কাছে গিয়ে মাথাটা গড়ে তুলে নেয়। তুমি তো জানো ভাইয়া কতটা রাগী, তবুও কেন কথা শুনতে চাও না? শরীর থেকে রক্ত বের হচ্ছে। আমার না সত্যি এটার জন্য খুব ভালো লাগছে জান। এই যে এমন অবস্থা না হলে কি তোমার কান্নাটা দেখতে পেতাম? তুমি তো এখন আমাকে ভালোবাসো, তোমার কান্না এটাই প্রমাণ করে। শ্রেয়া, তিয়ানকে ধরে উঠাও, আমি হেল্প করতেছি। এইভাবে বেশিক্ষণ থাকলে ছেলেটা মরেই যাবে। তুমি না হয় গাড়ি বের করো, আমি তিহানকে নিয়ে নিচে যাচ্ছি। শ্রেয়া উঠে ড্রয়ার থেকে চাবিটা নেয়, তারপর দুজন মিলে ধরে নিচে গিয়ে গাড়িতে বসিয়ে দেয়। শ্রেয়া নিজে গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে যায়। প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়ার পর শ্রেয়া তিহানকে বাড়ির কাছে নামিয়ে দেয়। তখন তিহান শ্রেয়াকে বলে, তোমার নতুন নাম্বার দিয়ে যাও শ্রেয়া। আগে সিমে ফোন দিও, আমি ওইটা ফোনে ওঠাবনি। এখন আসতে পারো। আর চাচা চাচিকে বলো বাবা তাদের বাসায় আসতে বলেছে। আচ্ছা। তিহান হালকা হেসে খোঁড়াতে খোঁড়াতে বাসায় ঢুকে যায়। শ্রেয়া কিছুক্ষণ পর গাড়ি ছেড়ে দেয়। পাশ থেকে আর হাম সংশয় নিয়ে বলে, শ্রেয়া, তুমি তিহানকে সুযোগ দিয়ে ভুল করলে না তো? ছেড়ে গিয়ে যে ভুল করেছিল সেই ভুলের মাসুল তো তাকে গুনতে হবে। একটা সময় আসবে কাউকে চিনবে না সে, সব সময় আমার নামটা তার মুখে থাকবে। মানে? সব কিছু বুঝতে পারলেই প্রশ্ন করতেন না। আর আজ বাসায় যা করছেন সেটা ভালো করেন নাই। আমি কখনো হাজার পুরুষের প্রতি আসক্ত না। সরি, জানতাম না তুমি ঈশানের বোন। আমরা কখনো ঈশানের বোনকে দেখি নাই, ভাবছিলাম ওর সাথে একটু মজা নিব। ভালো করছেন। আবু থাকলে সেখানেই খুন করতো সব কয়টাকে। তুমি আবার আমাকে থানায় নিয়ে যাবে না তো? শ্রেয়া হালকা আসে, সেটা তাকে ভয় পাচ্ছে। 20 মিনিটের মধ্যে তারা বাড়ি পৌঁছে যায়। আরহাম গিয়ে ঈশানের কাঁধে হাত রাখে। ঈশান এখনো মাথা চেপে বসে আছে। তার রাগ কমছে, কিন্তু সব বিরক্ত লাগছে। শ্রেয়ার সিদ্ধান্ত একটুও ভালো লাগে না তার। কিছুটা চিল্লিয়ে বলে, তুই মোটেও ঠিক করিস নাই শ্রেয়া। তুই একটা জানোয়ারকে সুযোগ দিচ্ছিস। যার জন্য তুই পাগলের মতো আচরণ করেছিলি তাকেই তুই আবার সুযোগ দিলি। যখন তোর পাশে থাকা লাগতো তখন তো থাকেনি। ভাইয়া তুই কি এবার থামবি? বন্ধুদের নিয়ে বাহিরে ঘোর, যা মাথা ঠান্ডা করে আয়। আমার সিদ্ধান্ত আমাকেই নিতে দে। আমি ছোট বাচ্চা না, তাই আমার ভালোটা আমি বুঝি। আমিও দেখব কিভাবে তুই তেহানকে বিয়ে করিস। আমার নামও ঈশান চৌধুরী, মনে রাখিস। দরকার পড়লে ওরে খুন করব, তবুও আমি আমার ছোট বোনের জামাই হিসাবে ওকে মানব না। তোরা থাক ভাই, আমি আসি। পাগলের পাগলামি বাড়ানোর জন্য পাগলি হয়ে যাব। সময় তুমি খুব নিকটে। কেউ একজন সময়ের প্রতি ঘৃণা করবে, সেই সময় অতি নিকটে। শ্রেয়া নিজের রুমে গিয়ে পুরনো সিমটা ফোনে ওঠায়।
তারপর ঘাড় এইপাশ ওপাশ করে বেশ কিছুক্ষণ হাসে। তারপর তিহানের নাম্বারটা বের করে কলিজা থেকে পাগল দিয়ে সেভ করে। তার মুখে যেন এখন অন্য একটা আনন্দ কাজ করছে। ফোন দেয় তিহানের কাছে। কি করছো? ছোট আম্মু কিছু বলে নাই? তোমার শরীরের এই অবস্থা দেখে তো ছুটে আমাদের কাছে আসার কথা। মহারানী, মা বাবা আমাকে দোষাতো কেন তোমাকে ছেড়ে দিলাম সেটা নিয়ে। সবটা শোনার পর মা অনেক খুশি, আবারও আমরা এক সেজন্য। মা বলেছে আবারও তোমাদের সাথে থাকবে, মানে দ্বিতীয় ফ্লোরে। আসো, ভালো হবে। আমি বাবাইকে সব বলে রাখছি। প্রতিদিন তুমি আমাকে কলেজে রেখে আসবা। প্যারা কাকে বলে এবার বুঝবে। সমস্যা নাই, তোমার জন্য না হয় এইটুকু করে নেই। যে মেয়েটা 1 বছর আমার জন্য কষ্ট পাইছে, সে কষ্ট না হয় তার সাথে থেকে মিশিয়ে দেব। এত সাধু সাজতে হবে না। আজকেই চলে আসো এখানে। আমি ঘুমাবো, শরীর ভালো লাগছে না। আচ্ছা, তাহলে রাতে দেখা হবে। আল্লাহ হাফেজ। শ্রেয়া ফোন রেখে কোলবালি জড়িয়ে শুয়ে পড়ে। এদিকে তিহান তার ফ্যামিলি নিয়ে একবারে চলে আসে। দ্বিতীয় ফ্লোরে যারা থাকতো শ্রেয়া নিজে তাদের নতুন বাসা খুঁজে দিয়েছে। রাত 10টার সময় শ্রেয়ার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে পাশে তার ছোট মা ও ছোট বাবা। হালকা এসে সবার সামনে কথা বলে খাওয়া দাওয়া করে ছাদে যায়, কারণ সে জানে এখন তিহান ছাদে থাকবে। পায়ের শব্দ পেয়ে অন্য দিক হয়ে তিহান বলে, এখানে এসে আমার পাশে দাঁড়াও, তোমাকে কিছু কথা বলতে চাই শ্রেয়া। বলো। তিহান শ্রেয়ার হাতটা শক্ত করে ধরে, তারপর পায়ের কাছে হাঁটু মুড়ে বসে বলে, শ্রেয়া, আমার শ্রেয়া, আমি তোমার প্রতি নতুন করে আসক্ত। মনে হচ্ছে এই বুঝি ছেড়ে যাবে আমাকে। সত্যি বলছি, যদি ছেড়ে যাও তাহলে হয়তো মরেই যাব। ছেড়ে যাওয়ার জন্য হাত ধরেছিলাম না, ছেড়ে তো তুমি গেছিলা তিহান। মেয়েটা আমার থেকে এতটাও বেশি সুন্দর ছিল না। না, তোমাকে আমি অবহেলা করছি, তবুও মেয়েটা 3টা মাস তোমাকে পাগলের মতো জ্বালিয়েছিল, আর সেই জন্য তার উপর আসক্ত হয়ে পড়ছিলা। সেই সময়টা তুমি আমাকে কম সময় দিছো, আর সেজন্যই হুট করে মেয়েটার প্রতি আসক্ত হয়েছিলাম। তখন আমার এইচএসসি এক্সামের জন্য মাথা ঠিক ছিল না, পড়াশোনার চাপ ছিল, আর সেটা মানতে পারলে না। সরি। তুমি তো সরি বলেই পার পেয়ে যাচ্ছ তিহান। যাই হোক, এখন তুমি কি করছো? চলো রাস্তায় হাঁটি। তিহান কথা ঘোরানোর চেষ্টা করছে। শ্রেয়া সেটা বুঝতে পেরে আর কিছু বলে না। শ্রেয়া রুমে গিয়ে একটা শার্ট আর প্যান্ট পরে চুলগুলো ঝুটি করে নেয়। তারপর চাবি দিয়ে নিচে গিয়ে বাইক বের করে। তিহান অবাক হয়ে বলে, বাইক? কেন? লং ড্রাইভ নাকি? দুজন 2টা বাইক নিয়ে বেরিয়ে পড়ে অজানা রাস্তায়। প্রায় 2 ঘন্টা বাইরে ঘোরাঘুরি পড়ার পর তারা আবার বাসার দিকে রওনা হয়। আসার সময় রাস্তার সাইডে একটা বসার জায়গা আছে, সেখানে দুজন গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়ে। শ্রেয়া, এই জায়গার কথা কি তোমার মনে আছে? এই জায়গায় কত স্মৃতি আছে আমাদের, আমরা দুজনে এখানে কতটা সময় কাটিয়ে পার করছি। হ্যাঁ, মনে থাকবে না কেন? এই জায়গাতেই তো শেষবার আমার সাথে কথা বলেছিলে। আমার সেটা খুব ভালো করেই মনে আছে। মানে এই সময় তোমার এমন কথা না বললে হয় না। সবকিছু কিন্তু একটা লিমিট থাকে শ্রেয়া, খোটা দেওয়া বন্ধ করে আদর করো। হ্যাঁ, সারা জীবন তো তুমি আদর নিবা, আমাকে আর কে বা আদর করবে? আমি তো সবার গোলাম, তাই না? শ্রেয়া। তিহান ধমক দেয় শ্রেয়াকে, তারপর নিজে শ্রেয়ার কোলে মাথা না রেখে শ্রেয়াকে নিজের কোলে বসিয়ে দেয়। শ্রেয়া কোল থেকে নেমে কোলে মাথা দেয়। তিহান একটু মজা করার জন্য বলে, শ্রেয়া, তোমার পিঠের তিলটা এখন কেমন হয়েছে রে? সেই যে ছোট থাকতে দেখেছিলাম, ইস, যা লাগে না তোমাকে। তিহান, এভাবে লজ্জা দেও কেন? আমার থেকে মাত্র 6 বছরের বড় তুমি। এটা নিয়ে এত ভাব ভালো না। তা হোক, বাট বউকে অন্যভাবে না দেখেও এটা আমি জানি যে বউয়ের শরীরের কোথায় কোথায় তিল আছে। ছাড়ো তো, তোমার কাছে থাকবো না আমি। আমিও দেখছি। তোমার বুকে একটা তিল আছে, কোমরে আছে। এটা তো স্বাভাবিক, বাট একটা মেয়ের কোথায় কোথায় তিল আছে এটা কিন্তু সবাই বলতে পারে না। শ্রেয়া রেগে তিহানের চুল টেনে ধরে, তারপর কি জানি মনে করে নিজেই হাসতে হাসতে বলে, তিহান, তোমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন তুমি নাকি আমাকে কোলে নিতে খুব? আমি নাকি প্রায় তোমার বিছানায় তোমার কোলে পটি করে দিতাম। তিহান নাক মুখ কুঁচকে ফেলে। শ্রেয়া হাসতে হাসতে তিহানের চুল টানে।
তিহান মুগ্ধ হয়ে শ্রেয়ার হাসি দেখে, মনে মনে বলে, শ্রেয়া, কিভাবে পারলাম তোমাকে কষ্ট দিতে? তুমি তোমার জীবন ছিলে। মানুষ বদলে যায় শ্রেয়া, তার প্রমাণ আমি নিজে। আমি মুগ্ধ হয়েছি তোমার হাসিতে, আমি স্বপ্ন বুনেছি তোমার চোখের দিকে তাকিয়ে, আমি নেশাগ্রস্ত হয়েছি তোমার প্রেমে পড়ে, আমি কলঙ্কিত তোমার ভালোবাসায়। শ্রেয়ার কথা শুনে তিহান তার দিকে চোখ দেয়। মেয়েটা চোখ বন্ধ করে কিছু বলছে। তিহান শ্রেয়ার কপালে চুমু দিয়ে শ্রেয়াকে উঠতে বলে। যান, চলো, অনেক রাত হয়ে গেছে। বড় বাবা রাগ করবে এত রাত পর্যন্ত বাইরে থাকলে। তাছাড়া আমার অফিস আছে, তোমার কলেজ, সব মিলে এখন দুজনেরই ঘুমানো উচিত। হ্যাঁ, সেইটা ঠিক, কিন্তু আমাকে কলেজে রেখে আসবা, তারপর তোমার অফিস। ওকে? ওকে, যান। তিহান আর শ্রেয়া দুজন বাড়িতে যাওয়ার জন্য উঠে পড়ে। কিছু দূর যেতেই শ্রেয়া লক্ষ্য করে আরহাম রাস্তা দিয়ে হাঁটছে। কিছু একটা ভেবে আরহামের পাশে বাইক দাঁড় করায়। স্যার, এখানে এত রাতে কি করছেন? এখন তো রাত 2টা বেজে গেছে, আপনি এই সময় এখানে? কারোর কি কোনো সমস্যা হয়েছে? সব থেকে বড় সমস্যা তো তুমি নিজে, শ্রেয়াসী। আমার হৃদয় তোলপাড় শুরু হয়েছে তোমার জন্য। এই প্রথম কারো প্রতি জেলাস ফিল হচ্ছে আমার। স্যার, কিছু বলছেন না যে? এখানে কি করছেন? এখান থেকে তো আপনার বাসা আরও 40 মিনিট দূরে। এত রাতে, তাও একা একা কি করছেন? এই তো হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে কখন এত দূর চলে আসছি জানি না। এটা বলো, তুমি এত রাতে এখানে কি করছো? এই যে তিহানের সাথে ঘুরতে বের হয়েছিলাম। এখন প্রায় এমনটা হবে, এটা আগের অভ্যেস আমাদের। ছি, লজ্জা করে না? এত রাতে একটা ছেলের সাথে ঘুরতে বের হয়েছো? একা পেয়ে যখন ঝাঁপিয়ে পড়বে তখন বুঝবে। শ্রেয়া আসছে না দেখে তিহান শ্রেয়ার কাছে এগিয়ে আসে। আসার পর ঝাঁপিয়ে পড়ার কথাটা তিহান শুনতে পারে। বাইক থেকে নেমে আরহামের কলার চেপে ধরে। তোমার সাহস হয় কি করে ওরে এসব বলার? তুমি তো আমার সম্পর্কে জানো না। আমি অনন্ত তোমার মতো লুচ্চা ছেলে না। আমি মেয়েদেরকে সম্মান করতে জানি। কেমন সম্মান সেটা তো বোঝা যাচ্ছে। ছোটবেলার প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়ের সাথে রিলেশন করতে বিবেকে বাধে নাই? কলা ছাড়ো আমার। আমার চরিত্র নিয়ে তোমাকে কথা বলতে বলি নাই। শ্রেয়াকে আমি কতটা সম্মান করি সেটা খুব ভালো করেই জানে। ওকে, এমনও রাত গেছে একই রুমে থাকছি আমরা, তখন ওর দিকে ফিরে তাকাইনি। আর তুমি কি বললা? কলা ছাড়তে বলছি। শ্রেয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কাণ্ড দেখছে। তার খারাপ লাগছে না এসব দেখে। তাকে নিয়ে তো ঝামেলা, তাই না? তিহান আরামের গালে একটা ঘুষি মারে। আরাম দূরে সিটকে যায়। এবার বেশি হচ্ছে বুঝতে পেরে শ্রেয়া তিহানকে থামিয়ে দেয়। তিহান, এমন করো না প্লিজ। এমনি থেকে আরহাম স্যারের শরীর ভালো না, ওনাকে কাল ভুল বশত গাড়ি লাগিয়ে দিয়েছিলাম। চলো বাসায় যাই আমরা। আর একবার আমাদের বিষয়ে কথা বলতে আসলে খুন করব। আমি কেমন সেটা ঈশান ভাইয়ের থেকে জেনে নিও। শ্রেয়া, চলো। আমি আরাম স্যারকে লিফট দেই? না, চুপচাপ চলো আমার সাথে। এই ছেলের আশেপাশে তোমাকে দেখতে চাই না আমি। আমার কিন্তু বিরক্ত লাগছে। প্লিজ। যা ইচ্ছা করো। তিহান রেখে বাইক নিয়ে চলে যায়। শ্রেয়া আরহামের সামনে দাঁড়িয়ে বলে, তিহানের হয়ে আমি সরি, কিছু মনে করবেন না প্লিজ। বাট একটা কথা বলি, ওকে জেলাস ফিল করানোর চেষ্টা করবেন, কেমন? বিনিময়ে আপনাকে আমি টাকা দিব। কি? আরহাম অবাক হয়ে কথাটা বলে। মেয়েটা বলে কি? মার খাওয়ানো ধান্দা করছে নাকি? যা মার খাইছে সেটা নিয়ে হাঁটছে, এটাই অনেক। দেখো, তোমার তোমার বিএফ কারো হাতে মাইর খাওয়ার ইচ্ছা নাই আমার। একজন গাড়ির নিচে চাপা দেয়, একজন থানায় নিয়ে যায়, আরেকজন তো খুন করার হুমকি দেয়। বাই দ্য ওয়ে, বাইকে ওঠেন। আর এত রাতে এখানে কি করছেন? এখানে সব সময় কাপলরা আসে। আসলাম, বড্ড একা লাগছে নিজেকে, তাই সময় কাটানোর জন্য আসছি। খারাপ লাগলে এখানে আসি আমি, তাই অভ্যাস হয়ে গেছে। বাহ মাস্টার সাহেব, আপনার দেখি মন খারাপ হয়। আমি জানতাম আপনি শুধু মানুষকে ধোঁকা দিতে পারেন। আমি আবার কাকে ধোকা দিলাম? তোমার কথা বলছো? সেটা তো তুমি নিজেও নাকি ডেয়ার নিয়ে অ্যাকসেপ্ট করছো। হলেই নাকি? যদি সত্যি হতো তাহলে সেই দিন আসলেই আর ঝাড়ি মেরে ব্রেকআপ করলেন। ব্রেকআপ না করলে হয়তো প্রেম হয়ে যেত। তো চলো প্রেম না করে বিয়ে করি। ওকে ডান, চলেন। আমি কিন্তু সিরিয়াস। আমিও। ওকে, সামনে 5 মিনিট গেলে একটা কাজী অফিস, চলো সেখানে গিয়ে বিয়ে করে নিই। ওকে।
30 মিনিট হয়ে গেল, এখনো শ্রেয়া আসছে না দেখে তিহান ভয় পেয়ে যায়। ভাবছে আরহাম কিছু করে বসলো না তো। উফ, আমার রাগ করে আসা ঠিক হয়নি, একটা ফোন দিয়ে দেখি কই আছে। ফোনের শব্দে শ্রেয়া মাথা তুলে আরহামের দিকে তাকিয়ে দেখে আরহাম এখনো হাঁ হয়ে শ্রেয়ার দিকে তাকিয়ে আছে। একটু আগে কি হলো সেটা যেন এখনো তার মাথায় ঢুকছে না। শ্রেয়া হালকা এসে ফোনটা রিসিভ করে। আমাকে এইভাবে একা রেখে যেতে তোমার লজ্জা করে না তিহান? এই তোমার ভালোবাসা? একদিনেই বিরক্ত হয়ে উঠলে? থাক, আমাকে ভুলে যাও তার থেকে। শ্রেয়া কান্নামাখা কণ্ঠে বলে। আরহাম এখনো অবাক হয়ে শ্রেয়াকে দেখে। একের পর এক শখ খাচ্ছে সে। তিহান ভীতু সুরে বলে, সরি জান, তোমার পাশে আরামকে আমি সহ্য করতে পারছিলাম না। তুমি এবার ওকে ড্রপ করবা সেজন্য রাগ উঠছিল। আমি যাচ্ছি, এখন কই আছো সেটা বলো। আসতে হবে না, আমার আরও 1 ঘন্টার মতো সময় লাগবে বাসায় যেতে। আরাম স্যার অসুস্থ হয়ে পড়ছে, ওনাকে হসপিটালে নিয়ে আসছি আমি। তুমি চিন্তা করো না, সকালে কথা হবে। তিহানকে কিছু বলার সুযোগ না দিয়ে শ্রেয়া ফোনটা কেটে দেয়। তিহান কয়বার ফোন করে কিন্তু শ্রেয়া রিসিভ করে না। আরহাম এবার নিজের বিস্ময় কেটে বলে ওঠে, মেয়েরা এত সুন্দর অ্যাক্টিং কিভাবে করতে পারে শ্রেয়সী? যখন যা করা উচিত করে নেয়, তোমাকে দেখে সবাই বলবে তুমি হ্যাপি। আর কেমন কান্নার নাটক করলে? মাস্টার সাহেব, মাঝে মাঝে এমন করতে হয় বুঝলেন? বয়স হয় নাই, বুঝবেন কিভাবে। চলেন, আপনাকে বাসে পৌঁছে দিয়ে আসি, আমার জান অপেক্ষা করছে। জান মাই ফুড, আমার সামনে তিহানের কথা বলবা না। অসহ্য, আজকে বাসায় যেতে হবে না, আমার সাথে রাতটা থেকে যাও। কি? আসলেই তোমার দেখি চরিত্রের সমস্যা আছে, এই কথা যেন কেউ না জানে, ওকে? শ্রেয়সী, তোমার মুখে তুমিটা মানায় খুব। আপনি করে বলো না আর কেমন? উফ, বড় মুসিবতে পড়লাম তো দেখি। এই ছেলে, একদম চুপ, ওকে? মুখ থেকে সাউন্ড বের হলে বাবা হওয়ার সুযোগ দিব না কখনো। কেন, বউয়ের কি মা হওয়ার ইচ্ছে নাই নাকি? আমি গেলাম, থাকেন আপনি। শ্রেয়া সেখান থেকে সবার সাথে কথা বলে বিদায় নিয়ে বাইকে বসে পড়ে। আরহাম দৌড়ে এসে বাইকে ওঠে। আরহামকে বাসার কাছে নামিয়ে দিয়ে যখন আসবে তখন আরহাম পিছু রাখে। শ্রেয়সী, বলুন। তোমাকে একদিন আমার বাসায় নিয়ে আসবো। আসবে আমার সাথে? প্রমিস, বিরক্ত করব না। মা বাবার সাথে দেখা করার পর চলে যেও। আচ্ছা, আপনি ভাইয়াকে রাজি করিয়ে নিন। আর ভাইয়া না আসলে একা কখনো আসবো না। কখনো না? না, আপনি নিয়ে আসলে আসবো। আরহাম মুচকি এসে বাসায় প্রবেশ করে। এখানে 2 তলা ফ্ল্যাট। চাচা চাচি, বড় চাচা চাচি ও পরিবার মিলে একসাথে থাকে। জয়েন্ট ফ্যামিলি তাদের। শ্রেয়া যখন বাসায় ঢোকে তখন দেখে ঈশান ড্রয়িং রুমের সোফায় বসে ঝিমোচ্ছে। ভাইয়া, না ঘুমিয়ে আমার জন্য জেগে আছিস কেন? বাহ, এতক্ষণে তাহলে আসার সময় হলো। না আসলেও পারতিস, রাতটা কাটিয়ে তারপর বাসায় ফিরতি। আমাদের কারো কথা তো শোনার ইচ্ছে নাই তোর। ভাইয়া, রাগ করিস না প্লিজ। তোরা তো চাস যে আমি হাসি খুশি থাকি, তাহলে প্লিজ আমাকে এইসব নিয়ে কথা শোনাস না। হ্যাঁ, তোর ইমোশনাল কথাতেই তো আমাদের বশ করিস। জানি না আব্বুকে কি বলেছিস। আব্বুরও একই কথা, শ্রেয়া মা যা করছে করতে দাও। তার মানে বোঝ, আব্বু তোকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে। তবে রে। শ্রেয়া দৌড়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়, নয়তো পিঠে দুটো বাড়ি পড়বে সেটা খুব ভালো করেই জানে। ঈশান হালকা হেসে নিজের রুমে ঘুমাতে যায়। শ্রেয়া ফোনে কিছুক্ষণ কথা বলে, গোসল সেরে নেয়। রাতে বাইরে থেকে আসছে, তার উপর গরম, আবার একজনের কড়া আদেশ না মেনে উপায় আছে। গোসল করে হালকা কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে একটা মেসেজ। শুভ সকাল বউ। বউ, আজ থেকে তোমার জীবনে নতুন কিছুর আগমন হোক। ভালো থাকো, সবসময় ভালো রাখে আমার না হওয়া বাবুদের। শ্রেয়া মেসেজ পড়ে প্রায় 10 মিনিট ভাবে এটা কার মেসেজ। এটা তো তিহানের নাম্বার না, তাহলে? বউ? আমি আবার কার বউ? আমার বিয়ে হয়েছে নাকি? আচ্ছা, এটা কার নাম্বার? তিহানের নতুন নাম্বার না তো? এত সকালে ফোন করছে কেন? ঘুমাবো জান, পরে ফোন দিও। শ্রেয়া ফোনটা কেটে ভ্রুজোড়া নাচিয়ে নেয়। তিহান মেসেজ করে নেয়, শিওর হলো। তিহান সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে না, তখন ওই নাম্বার থেকে আবারও ফোন আসে। বউ, এতক্ষণ আমার কথা ভাবছো বুঝি? এই আমি ফোন করছি। তা বলো, কি জানতে চাও? কি বলো। তুমি? এখানে অবাক হওয়ার কি আছে বুঝলাম না। আমি ছাড়া তোমাকে কেউ বলে সম্বোধন করে করবে শুনি? তুমি এই সাহস অন্য কাউকে দিছো নাকি? ওয়েট, কি সব বলছো? তোমার বউ কে? এইসব আজে বাজে মেসেজ করবা না,
আমার জান, আমার প্রাণ, আমার জীবন, আমার মরণ, আমার কলিজা, সব আমার তিহান। আমি মেরিড, আর ফোন দিয়ে বিরক্ত করবেন না। তোমাকে তো আমি খাইছি আজ। এই আমার সামনে ওই বারলার নাম না নিলে হয় না? আমি কোন দিক দিয়ে তোমার অযোগ্য? দেখুন, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। আমি সত্যিই তিহানকে অনেক ভালোবাসি। ও আমার প্রথম ভালোবাসা, তাই প্লিজ আমাকে বিরক্ত করবেন না। সেটা আর কিছু বলার সুযোগ পায় না। শ্রেয়া লাইন কেটে দরজার দিকে তাকিয়ে দেখে তিহান পকেটে হাত দিয়ে দরজার কাত হয়ে তার দিকে তাকিয়ে আছে। শ্রেয়া ফোন রাখলে তিহান রুমে প্রবেশ করে। কার সাথে কথা বলছিলে এতক্ষণ থেকে? কেউ কি বিরক্ত করছে? তাহলে আমাকে বলো, নয়তো তুমি নিজে থানায় নিয়ে যাও। এটা তো খুব ভালো পারো। ও তুমি লুকিয়ে আমার কথা শুনছো? হেই, এটা কিন্তু ঠিক না তিহান। তুমি একদিনেই আমাকে সন্দেহ করা শুরু করেছো। কই না তো। আসলে কি শ্রেয়া জানো, তোমাকে আমি আলাদা হতে দেব না কখনো। এইবার তোমাকে আমি নিজের বাহুতে আগলিয়ে রাখবো। দেখা যাক শেষ আমি কার হই। বলা তো যায় না, কেউ এসে আমাকে ছিনিয়ে নিয়ে গেল। আজকাল কম ছেলে তো আর পিছে পড়ে নাই। তার নামটা শুধু বলো, বাকিটা আমি দেখে নিব। এসব রাখো, এত সকালে ঘুম থেকে উঠছো? তুমি ফোন করছো, ভাবলাম কিছু হয়েছে নাকি। চলো হাঁটতে বের হবো। চলো। তিহান আর শ্রেয়া দুজন মিলে একটা খোলামেলা পরিবেশে যায়। দুজন কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর তিহানের ফোনে একটা কল আসে। তিহান ফোনটা রিসিভ করে শ্রেয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। ওয়াও! শ্রেয়া চমকে ওঠে। হঠাৎ কেউ এমন করবে বুঝে উঠতে পারেনি। রাগে আরামে চুল টেনে ধরে বলে, এই, আপনার সাহস তো কম না? এইভাবে আমাকে চমকে দেন? আপনার লজ্জা করে না? এত মায়ের খাওয়ার পরও আমার কাছে আসছেন। শ্রেয়সী, আমাদের ছেলে হবে নাকি মেয়ে বলো তো? ভাবছি মেয়ে নিব প্রথমে। আচ্ছা, আমরা 12টা বাচ্চা নিব, কেমন? ক্রিকেট টিম বানাবো। আর ইউ ক্রেজি? না তো জানেমান। তিহানের সাথে কেন আসছো? এই, তুমি তিহানের থেকে দূরে থাকতে পারো না? আমার চোখের সামনে থেকে সরে যান। আপনার মুখটাও আমি দেখতে চাই না। আমার ভাইয়ার ফ্রেন্ড, সেই জন্য মাফ করছি। কাল রাতে তো খুব সুন্দর করে কথা বলছো, আর আজ এমন রিয়াক্ট করছো কেন? আমি এখানে থাকলে কি তুমি ক্ষয়ে যাবে? যেতেও পারি। কাল আপনি অসুস্থ ছিলেন, সেই জন্য মজা করছি। এখন আপনি আসতে পারেন। শ্রেয়সী, আরাম অবাক হয়ে যায়। শ্রেয়া তার সাথে এমন ব্যবহার করছে সেটা সে মানতে পারছে না। আশেপাশে তাকিয়ে শ্রেয়ার কোমর টেনে নিজের সাথে মিশে নেয়। তারপর নাকে নাক ঘষে বলে, শ্রেয়সী, আমি এতটা ধৈর্যশীল ব্যক্তি না। আমি ছোট বাচ্চা না যে ন্যাকামি করব। আমি তোমাকে ছাড়েন আমাকে। আমি আপনার ছোট বোনের মতো। আমার সাথে এমন করতে লজ্জা করছে না? ঈশান ভাইয়ার কানে কি এসব দিতে হবে? দেখো, মাথা গরম করাবে না। কাল যা হয়েছে তাহলে সেটা কি ছিল? প্রতিশোধ নেওয়ার জন্য সব। শ্রেয়সী, আরামের গলা স্বর আপনা আপনি ভাঙা ভাঙা হয়। গলায় কান্নার দলা পেকে আছে এমন মনে হচ্ছে। আজকের ব্যবহার সে মানতে পারছে না। সে আরামের বুকে হাত দিয়ে ধাক্কা দেয়। তারপর মুচকে এসে বলে, কষ্ট হচ্ছে আরাম? আমারও হয়েছিল। আপনি যখন আমাকে সবার সামনে অপমান করেছেন, আমার জামা ছিঁড়ে দিয়েছেন। আপনি কি জানেন সেই ভিডিও ভাইরাল? আমি এত কিছু জানি না শ্রেয়সী, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সব ভুলের ক্ষমা হয় না। আপনি যা করছেন তার ক্ষমা কখনো হবে না। সামান্য একটা বিষয় নিয়ে এত কিছু? এটার জন্য তুমি তো আমাকে শাস্তি দিচ্ছ নাকি? আর কি করার বাকি আছে? এই প্রথম কেউ আমাকে অপমান করছে, যার জন্য আমার কাছে এটাই অনেক বড়। শ্রেয়সী, সরি। আহ! আকস্মিক আক্রমণ নিতে পারে না আরাম। পেছনে তাকিয়ে দেখে তিহান আর সাথে 3-4 জন হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। শ্রেয়া চমকে ওঠে, সাথে সাথে দাঁড়িয়ে পড়ে। অবাক কণ্ঠে বলে, তিহান, এসব কি হচ্ছে? তুমি আরহাম স্যারকে আঘাত করছো কেন? এই ছেলেটা তোমার গায়ে হাত দিছিল তাই না? যে ভিডিও ভাইরাল হয়েছে, সে ভিডিওর ছেলেটা আরহাম না? না। শ্রেয়া চিল্লিয়ে কথাটা বলে। আরাম ভেজা চোখে শ্রেয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর মিনমিনে সুরে বলে, এভাবে তিহানকে এনে আমাকে মারার খুব দরকার ছিল শ্রেয়সী। আমি এতটাও অন্যায় করি নাই যে সেটার জন্য 1 মাস পড়ে থাকবে। তুই তো একটা কথা বলবি না। তোর সাহস হয় কি করে রে আমার শ্রেয়াকে শ্রেয়সী বলা?
তোমাকে তো আমি পরে দেখে নিব। কোন সাহসে আমার গায়ে হাত উঠাইছো? লজ্জা করে না? 1 বছর পর এক্স এর কথা মনে হয়েছে, তাই না? তোকে সব ভাবতে বলি নাই, ওকে? ওর দিকে যে চোখ তুলে তাকাবে তাকেই শেষ করব। তিয়ান ছাড়ো, বাড়াবাড়ি করবা না বলে দিলাম। আরহাম স্যারকে মারছো কোন সাহসে? ঈশান ভাইয়া এটা জানতে পারলে তোমার খবর আছে। সমস্যা কি তোমার? একদিনে এত দরদ? শ্রেয়া, একটা কথাও না। শ্রেয়া রেগে ঝাড়ি মারে। তিহান চোখ মুখ শক্ত করে আরহামের দিকে কিছুক্ষণ তাকিয়ে হুমকি দেয়। শ্রেয়া একটা রিক্সা ডেকে আরহামকে যেতে বলে। আরহাম কিছুটা দূরে চলে গেলে শ্রেয়া ঠাস করে দুটো চড় বসিয়ে দেয় তিহানের গালে। তুই খুব বেশি বাড়াবাড়ি করছিস তিহান, যা আমার একদম পছন্দ না। কোন সাহসে আরহাম স্যারের গায়ে হাত তুলছিস? এতদিন এত দরদ কই ছিল? শ্রেয়া, তুমি আমাকে তুই করে বলছো? দেখো, আমার রাগ উঠছিল। তোমার কলেজ থেকে খবর নিয়ে জানতে পারি, আর আমাকে নুসরাত বলল আরহাম নাকি তোমার সাথে খারাপ ব্যবহার করছে। তাই বলে তুমি মারতে চলে আসবে? তোমার পাশে আমার কাউরে সহ্য হয় না। বাসায় চলো। তিহান সবাইকে পাঠিয়ে দিয়ে শ্রেয়ার হাত ধরে হাঁটতে থাকে। বাসায় আসার পর ঈশান দুইটা লাগিয়ে দেয় তিহানকে। শ্রেয়া কিছু না বলে নিজের রুমে যায়। ফোন চেক করে, তাতে লেখা আছে, আমার দোষটা কি ছিল শ্রেয়সী? কেন এত কষ্ট দিচ্ছ আমাকে? আমি যে তোমার প্রতি দুর্বল, তার কি ফায়দা তুলছো? আমার মেসেজ করার ইচ্ছে করছে না, আর আমাকে ভুলেও ভালোবাসো না। আমি তোমার কখনো হব না, আমি অন্য কারোর। আমার অনুভূতি ধীরে ধীরে জাগ্রত হচ্ছে, হয়তো তা প্রকাশ করতে পারবো না কখনো। কলেজে আসবেন? না, অসুস্থ, ভালো লাগছে না। নিজের খেয়াল রাখবেন, আর তিহানের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ও আমার জন্য সব করতে পারে। তাহলে ছেড়ে গেছিল কেন? ফিরে আসছে তো। আমাকে ছাড়া ও পাগল। বললাম তো, পাগল উপাধি সে পাবে। তুমি রহস্যময়, যাই হোক, তুমি আমার সাথে এমন করলে কেন? প্রতিশোধ। এভাবেও প্রতিশোধ নেওয়া যায়? যদি সব তোমার ভাইয়াকে বলি? শ্রেয়া মেসেজ সিন করে জোরে হেসে দেয়। এই সাহস আরামের নাই, সে খুব ভালো করে জানে। নিজের মাঝে একটা ভাব এনে বলে, ভাইয়া বলবে আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন, কারণ ভাইয়া জানে আমি তিহানকে ভালোবাসি। যে ছেলেটার জন্য পাগলামি করছি, সেই ছেলেকে রেখে আপনার সাথে? প্রমাণ কিভাবে মিথ্যা হবে? আমাকে কি পাগল মনে হয়? তাহলে বলেন, আমিও দেখি। তোমাকে আমি আমার করেই ছাড়বো শ্রেয়সী। আরহাম যা বলে তাই করে। প্রথম ভালো লাগা তুমি। ও মা, এই আপনি আমাকে ভালোবাসেন নাকি? সব বোঝো, তবুও কেন করো ছলো না? নারী ছলনাময়ী। শ্রেয়া মেসেজ করা বন্ধ করে ফ্রেশ হয়ে আসে। খাওয়া দাওয়া করে কলেজে যেতে হবে, সেই জন্য তৈরি হয়। আজ আর কেউ আলাদা যায় না। এখন তো জয় আর আরহাম সব জেনে গেছে। এভাবে কেটে যায় 5-7 দিন। আরহাম এখন সম্পূর্ণ সুস্থ। আজ কলেজে যাবে ভেবে নাই। রেডি হয়ে যখন বাইরে বের হবে, তখন তার মা পিছু ডেকে বলে, আরহাম বাবা, শোন তো। মা বলো। এভাবে আর কতদিন? বিয়ে কবে করবি? আমি মেয়ে দেখা শুরু করছি। মাত্র কাজে জয়েন করলাম, 1-2 বছর যেতে দাও, তারপর নিজেই বিয়ের কথা বলবো। এখন এসব নিয়ে ভেবো না তোমরা। কিন্তু আমি কয়দিন ক্লাসে যাইনি মা, আমার দেরি হয়ে যাচ্ছে। আরহাম কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কলেজে আজ 11টা থেকে আরহামের অনার্স প্রথম বর্ষে ক্লাস আছে। ঘড়িতে এখন 10:55। সেটা দেখে ক্লাসের দিকে পা বাড়ায়। ইস, চোখ কই দিয়ে হাঁটিস? তুই কি কোনোভাবে আমাকে ইগনোর করছিস আরহাম? আমার সাথে কয়দিন থেকে ভালোভাবে কথা বলছিস না যে? আচ্ছা, শ্রেয়া আমার বোন, এটা জানার পর থেকে কি এমন? কই, কথা তো বলছি অসুস্থ ছিলাম, শরীর দুর্বল, সেজন্য ফোন করি নাই। তা বলো কি অবস্থা? আর অবস্থা আমাকে না বলেই মেয়ে দেখছে। বিয়ের দিন তারিখ আজ ঠিক করবে, আমাদের বাসায় যাবি আজ, তুই আর জয়। বিয়ে? বাহ, তাহলে একটা বিয়ে খাওয়া হবে। আমি এই বিয়ে করব না ভাই। মেয়েকে সেটা আমি জানি না। আমাকে বলেছে বিয়ের পর মেয়ের মুখ দেখতে। তো তুই নুসরাতকে প্রপোজ করে দে। ঈশানের হাত থেকে পেন পড়ে যায়। হা হয়ে আরহামের দিকে তাকিয়ে থাকে। আরহাম কিভাবে বুঝলো ঈশান নুসরাতকে পছন্দ করে? ঈশান তুতলিয়ে বলে, তুই এসব কি বলছিস? নুসরাত আমার বোনের ফ্রেন্ড, আর কিছু না। ওর প্রতি আমার অন্য কোনো ফিলিংস নাই। ও, তাহলে বিয়ে কর। এমন করিস কেন? কেমন? তুই কিভাবে বুঝলি? কি? ঈশান বুঝতে পারে আরহাম তার মুখে সত্যিটা শুনবে। ঈশান বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। আরহাম সেই দিকে তাকিয়ে হালকা হেসে ক্লাসে যায়। পুরো ক্লাসে একবার চোখ বুলিয়ে ক্লাসে মনোযোগ দেয়। তোদের সাহস হয় কিভাবে?
তোরা কোন সাহসে আমার তিহানের গায়ে হাত তুলিস? ওকে তোরা মারতে গেছিলি? ক্লাস শেষে যখন শ্রেয়া বাসায় যায় তখন খবর পায় কে বা কারা তিহানকে রাস্তায় মেরে ফেলে রাখছে। সবার খোঁজ নিতে রাত 9টার সময় থানায় নিয়ে আসে। সব কয়টাকে কিছুক্ষণ লাঠি দিয়ে আদর করে, তারপর হসপিটালে গিয়ে তিহানের সাথে দেখা করে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে ড্রয়িং রুমে অনেকে বসে আছে। ঈশান শ্রেয়ার দিকে তাকিয়ে বলে, কারা তেহানের উপর আক্রমণ করেছে আর কারণ কি কিছু জানিস? সেই সব তোদের না শুনলেও চলবে। এখানে কি হচ্ছে? তোমার বিয়ে। আরাম বিড়বিড় করে কথাটা বলে। শ্রেয়া সেই দিকে তাকিয়ে বাবার দিকে তাকায়। বুঝে নেয় ভাইয়ার বিয়ের আলোচনা হচ্ছে। সে বড়দের মাঝখানে না থেকে ছাদে যায়। দোলনায় বসেছিল, তখন আরাম মেসেজ করে, কই আছো এখন? ছাদে। মন খারাপ? পেছন থেকে কারো কথা শুনে চমকে ওঠে শ্রেয়া। আরামকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভয় পেয়ে গিয়েছিল সে। 5 মিনিট হতে না হতে আরাম ছাদে চলে আসছে। আরাম কোনো কথা না বলে শ্রেয়ার কোলে মাথা দিয়ে দোলনায় শুয়ে বলে, মাথাটা টিপে দাও। এইসব কি? কপালে হাত দিয়ে দেখো। এ কি, আপনার তো জ্বর আসছে, এই শরীর নিয়ে এখানে আসতে গেলেন কেন? শ্রেয়সী। শ্রেয়া কিছু একটা ভেবে মাথার চুল আলতো করে টেনে দেয়। আরাম কিছুক্ষণ পর শ্রেয়ার কোমর ঝরিয়ে চোখ বন্ধ করে নেয়। হঠাৎ টুং শব্দ পেয়ে ফোনটা হাতে নেয়। ফোনের মেসেজ দেখে আরামের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রিপ্লে করে, কি? তুমি বড় স্বার্থপর জানো? কেন? যে তাকে ভালোবাসে সে তাকে পায় না কেন? কেন হয় এত যন্ত্রণা? ভালোবাসার যন্ত্রণা না থাকলে তার স্বাদ ভালো লাগে না। বউ একটা বাচ্চা উপহার দিবে। শ্রেয়া কেসে ওঠে। আরাম ওর দিকে তাকিয়ে চোখ পাকায়। শ্রেয়া একটা ঢোক গিলে রিপ্লে দেয়, তুমি পাগল হয়েছো নাকি? কি বলছো এসব? তুমি আমার বউ, জামাই হয়ে একটু আবদার করতেই পারি। পাগলের ডাক্তার দেখাও, আমি অবিবাহিত। সুখের খোঁজ করেছি, রাস্তা হিসাবে তোমাকে দেখিয়ে দেয় সবাই। দুঃখের খোঁজ নিতে চাই না আর তোমার থেকে। আমি যে একটু সুখী হতে চাই। নারীরা সুখ দিতে পারে না, তারা পারে অন্যের সুখ ছিনিয়ে নিতে। নিজের মাঝে কষ্ট লুকিয়ে রাখতে নেই। কেন করছে এমন কল্পনা? ভালোবেসো না আমাকে, আমি হব অন্য কারো। আমার ভুল কোথায়? জানা নেই। আরহামকে ভালোবাসো? শ্রেয়া হ্যাবলার মতো আরহামের দিকে চেয়ে থাকে। আরহাম তার দিকে তাকে ঠোঁটে কামড় দিয়ে চেয়ে আছে। সেই ঠোঁট শ্রেয়াকে বড্ড টানছে। ফোনটা পাশে রেখে আরহামের মুখটা দুহাতে ধরে। আরহাম রোকুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করে। বুঝে ওঠার আগে শ্রেয়া ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। আরহামের বুঝে ওঠার আগে শ্রেয়া নিজেকে ছাড়িয়ে নেয়। ফোনটা নিয়ে ছাদ থেকে দৌড়ে নিচে যায়। আরহাম হাঁ হয়ে বসে থাকে। তারপর ঠোঁটে হাত দিয়ে নিজের চোখের সামনে ধরে বলে, এটা কি ছিল? কিরে, এখানে কি করছিস? শ্রেয়া দেখি দৌড়ে রুমে গেল। তুই আবার ওকে কিছু বলিস নাই তো? আমার ঠোঁট। তোর ঠোঁট কি হয়েছে? আমার ঠোঁট নিয়ে গেছে। কে? ঈশান অবাক কণ্ঠে কথাটা বলে। ঠোঁট আবার কে নিয়ে যাবে? আরহাম থতমত খেয়ে লাফিয়ে ওঠে। সে এতক্ষণ কি বলছিল? মাথা চুলকে নিচে নেমে যায়। ঈশান আরো অবাক হয়ে আরহামের যাওয়া দেখে। কপাল কুঁচকে বলে, এদের হলোটা কি? মানে আমার মাথায় কিছু ঢুকছে না তো। কি রে, নিচে যাবি না? আমি তো বাসায় যাব, এগিয়ে দিয়ে আয়। আর বিয়ে কবে হবে? আবার ছাদে আসলি যে? কয়দিন পর তোর বিয়ে? বিয়ের আগে কি পেতনির হাতে পড়বি? বিয়ের পর না হয় ভূত হয়ে যাস। নিচে চল। 4 দিন পর বিয়ে, 3 দিন পর গায়ে হলুদ। আমি যেন পালাতে না পারি সেজন্য তাড়াতাড়ি বিয়ে দেবে। বাহ বাহ, বাসায় দিয়ে আয় চল। আজ এখানে থেকে যা। তাহলে তোর বোনের রুমে রাখ। আরহাম কথাটা বলে ঈশানের দিকে তাকায়। ঈশান চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে। আরহাম জিভে কামড় দিয়ে ভো মেরে নিচে দৌড় দেয়। ঈশান এক হাতে চুল টেনে বিড়বিড় করে, আরহাম চাচ্ছেটা কি? ও কোনোভাবে শ্রেয়ার প্রতি আসক্ত হচ্ছে না তো? তেহান এসব জানলে খুন করবে। ভাইয়া, তোর বন্ধুটা কতটা লুচ্চা জানিস? আজকে আমার সাথে। ঈশান মাত্র ঘুমোতে যায়, তখন শ্রেয়া এসে খাটের ওপর পা তুলে কথাটা বলে। ঈশান বিরক্ত হয়ে বলে, কি হয়েছে? কি করেছে ও? আমাকে না অনেক কথা শুনিয়ে দিচ্ছে, আমার জামা ছিঁড়ছে, তাও তুই কিছু বলিস নাই। কেমন ভাই তুই? সেটা অনেক আগে, সেসব নিয়ে এখন পড়ে থাকবি? নতুন অনেক কিছু ঘটে গেছে। কি সেটা বল। আমি তো সব বুঝি ভাইয়া। আরহাম ভাইয়া আমাকে হয়তো ধীরে ধীরে ভালোবেসে ফেলছে। বারণ করিস, তা কখনো সম্ভব না। সত্যি? হ্যাঁ। আরহামের সাথে তোর বিয়ে দেবো, তাও তেহানকে তোর হাতে দেবো না।
ওরে আমার পছন্দ না, আগের কথা ভিন্ন। আর হাম অনেক ভালো ছেলে। ভাইয়া, শ্রেয়া দাঁতে দাঁত চেপে চিল্লিয়ে ওঠে। তার ভাই গুন্ডা ভাই হয় নাই কেন? নাটক সিনেমায় কত তো দেখা যায় যে নায়িকাকে কেউ প্রপোজ করলে নায়িকার ভাই ঢিসুম ঢিসুম করে। শ্রেয়া নিজের ভাবনা মনেই রেখে দেয়। তারপর কিছুটা চিল্লিয়ে বলে, তুই ভাই নামের কলঙ্ক, বন্ধু নামের বেস্ট। ইয়ো ইয়ো, ভাই তো সবাই বলে, কিন্তু বন্ধু কয়জনের হয় বল? বউয়ের হাতে 4 বেলা ঝাঁটার বাড়ি খাবি, সেই বউ আমি নিয়ে আসছি, দাঁড়া। বেলা 3টায় হয়, 4 বেলা কই থেকে আসবে? তোর জন্য একটা বোনাস। তাহলে বোনাস হিসাবে 2টা বউ দিতে বল বাবাকে। শ্রেয়া নাক ছিটকানি দেয়। সে ঈশানের সাথে পেরে উঠছে না। সে যেন থুতু মেরে দৌড়ে নিজের রুমে যায়। ঈশান ভ্যাবলার মতো সেই দিকেই তাকিয়ে থাকে। তারপর মিনমিন করে বলে, ছি, এই মেয়েকে যে বিয়ে করবে তার জীবন শেষ। এখনো ঝগড়ায় পেরে না উঠলে থুতু ছিটায়। পাক, এমন বেহায়া মেয়ে আমি আর একটা দেখি নাই। কিরে, কাকে বকাবকি করছিস? আরহাম বাইরে থেকে এসে কথাটা বলে। ঈশান মুখে হাত দিয়ে আরহামের দিকে তাকায়। আরহাম ভ্রুকুচকে বলে, কি হয়েছে? আমাকে দেখে মুখে হাত দিস কেন? আর তোর গেঞ্জিতে থুতু লেগে আছে কেন? শ্রেয়ার বাচ্চা শ্রেয়া আমার গায়ে থুতু দিয়ে চলে গেছে। যাই হোক, তুই সিগারেট খাইছিস, মুখ থেকে গন্ধ আসছে। আরহাম তাড়াতাড়ি ওয়াশরুমে যায়। লাইফে প্রথম আজ সিগারেট খেলো, তাও ঈশানের কাছে ধরা পড়েছে। ঈশান কখনো সিগারেট ছুঁয়ে দেখে নাই। আর অবাক হয় আরহাম বেরোলে একটা লাথি মেরে বলে, সিগারেট কেন খাইছিস? আমি আসলে না, আমি সিগারেট খাইনি, ছাদে ছিলাম। তখন দিহান আমার সামনে সিগারেট খেলো, সেটার গন্ধ আমার গায়ে লেগে গেছে আর সেই গন্ধটা আসছে। একদম মিথ্যা বলবি না। এখান থেকে শ্রেয়া সোজা তেহানের ফ্ল্যাটে গেল। তার মানে তেহান রুমে আছে। তেহান সিগারেট খেলে কোনো কাকপক্ষীয় টের পায় না। কেন? শ্রেয়া পছন্দ করে না, সেই জন্য তেহান সিগারেট খাওয়ার পর ব্লাশ করে, গায়ে সেন্ট মারে। ওসব বাদ, তুই সিগারেট কেন খেলি? তোর বোনের জন্য প্যারা দেয়া তো নিতে পারি না আমি। মানে আমি শ্রেয়সীর প্রেমে পড়ছি। আমার সামনে বলতে লজ্জা করছে না? ভয় নেই নাকি তোর দিলে? না। যদি পটাতে পারিস তাহলে শ্রেয়া তোর। সত্যি? আরাম খুশিতে ঈশানকে জড়িয়ে ধরে। ঈশান মুখ বাঁকিয়ে হাসে। আহা, তার গেঞ্জি থুতু আরহামের গায়ে লাগছে। নিজের ময়লা অন্যের গায়ে লাগার মজাই আলাদা। আরহাম জড়িয়ে ধরেই বলে, প্রমিস কর। প্রমিস। সময় চলমান। জুলাই মাসের 23 তারিখ আজ। ঈশানের গায়ে হলুদ। বিশাল আয়োজনে সব সাজানো হয়েছে। বেলুন, নানা রঙের ফুল দিয়ে বাড়িটা সাজানো। রাত 2টো, 1টার সময় হলুদ দেওয়া শেষ হয়েছে। সবাই আড্ডা দিত, সেটা অবশ্য হয়নি। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সবাই যে যার মতো ঘুমোতে যায়। শ্রেয়া হলুদ শাড়ি পরে ছাদে বৃষ্টির নিচে নিজেকে বিলিয়ে দেয়। চোখ বন্ধ করে রাখছে। শরীরের সাথে শাড়ি লেপটে আছে। পেছন থেকে একজন তা খুব ভালোভাবে লক্ষ্য করছে। আকৃষ্ট করছে, শরীরটা ছুঁয়ে দিতে মন চাচ্ছে তার। নিজেকে ধরে রাখতে পারে না। ছুটে গিয়ে কোমর জড়িয়ে ঘাড়ে কিস করে। শ্রেয়া চমকে পেছনে তাকায়। কাঁপা কাঁপা গলায় বলে, তুমি প্লিজ আমার থেকে দূরে যাও। আমাকে ছুবে না তুমি। দেখো, আমি কিন্তু চিৎকার দেব। তোমার শরীর আমাকে টানছে প্রচুর। আমি তোমার বিবাহিত জামাই। তোমাকে স্পর্শ করার সম্পূর্ণ অধিকার আমার আছে। এমন ছটপট না করে আমার দিকে ঘোরো। প্লিজ ছাড়ো, যা হয়েছে ভুলে যাও। কেন আমার লাইফের 12টা বাজাতে আসছো? তোমাকে ঠিক মনে হচ্ছে না। আমার কাছ থেকে দূরে যাও। এই অপরিচিত লোকটা তোমার পুরো শরীরের মালিক। আমি আজ অন্য কিছু চাচ্ছি। তৈরি হও তুমি। শ্রেয়াকে আর কথা বলার সুযোগ না দিয়ে নিজের দিকে মুখ করে নেয়। কোমর ধরে টেনে শ্রেয়ার নাকের সাথে নাক ঘেঁষে ঠোঁটে হালকাভাবে ছুঁয়ে দেয়। শ্রেয়ার শরীর ঝটকা দিয়ে ওঠে। ছেলেটা সেই দিকে তাকিয়ে গলায় কামড় বসিয়ে বলে, আমার সামনে তোমার এইভাবে ভিজা উচিত হয়নি। তুমি আমার কাগজে কলমে লিখে নেওয়া পবিত্রতা, সেই জন্য এইভাবে দেখার পর আকৃষ্ট হয়ে পড়ছি। তুমি এখানে কিভাবে আসছো আর কেন আসছো? তোমাকে আমি আসতে বলি নাই তো। এক্ষুনি এখান থেকে যাও। মানে? এখানে কি করছো? কথা বুঝতে পারো না নাকি বয়রা তুমি? তোমাকে দেখার ইচ্ছে হচ্ছে, সেজন্য চলে আসলাম। আজ আমাকে একটু সময় দাও বউ। বড্ড ইচ্ছে করছে তোমাকে কাছে পেতে। এটা কখনো সম্ভব না। আমি কিন্তু চিৎকার করব বলে দিলাম। উফ, কানের কাছে ম্যামে করো না। বৃষ্টি হচ্ছে, তোমার চিৎকারে কেউ শুনতে পারবে না। দেখি, এদিক হও। শ্রেয়া কাঁদো কাঁদো মুখ করে তাকায়, কিন্তু ছেলেটা সেই দিকে না তাকিয়ে ছাদের আশেপাশে তাকিয়ে দেখে। একটা রুম দেখে শ্রেয়াকে কোলে উঠিয়ে নেয়। রুমটা দেখে অবাক হয়। ছাদের রুম এতটা সুন্দর হয় তা জানা ছিল না।
দরজা লাগিয়ে শ্রেয়া শরীরের সাথে নিজের শরীর মিশিয়ে দেয়। প্লিজ আমাকে ছেড়ে দাও, এটা কিন্তু ঠিক না। কেন এমন করছো? চুপ, একটা কথাও না। আজ তোমার কথা আমি শুনছি না। সুযোগ পেয়ে ছেড়ে দেওয়ার ছেলে আমি না। শ্রেয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়। একটানে ছেলেটা শাড়ির কুচি খুলে দেয়। নিজের শরীর থেকে পাঞ্জাবিটা খুলে শ্রেয়ার পেটে নাক দিয়ে স্লাইড করে। শ্রেয়া চমকে উঠে বলে, এসব কি হচ্ছে? সব কিছুর কিন্তু একটা সীমা আছে। আমার শরীরে ধর্ষণের দাগ লাগাতে চাচ্ছ? হাজবেন্ড ওয়াইফ আমরা, একটা কথাও শুনতে চাই না। আমার অধিকার আছে তোমার উপর। ধর্ষণের নাম নাও কেন? দয়া করো, আমাকে ছেড়ে দাও প্লিজ। বিনিময়ে যাহা চাও তাই দিব। সরি। শ্রেয়া টলমলো চোখ নিয়ে তাকিয়ে থাকে। চিৎকার দেয় কিন্তু লাভ হয় না। বৃষ্টি হচ্ছে, কে তার চিৎকার শুনবে? ছেলেটা সময় নেয় না। শ্রেয়াকে নিজের করতে মত্ত হয়ে ওঠে। সকাল 6টা, বৃষ্টির জন্য এখনো কারো ঘুম ভাঙেনি। ফোনের শব্দে বিরক্ত নিয়ে ছেলেটা চোখ মেলে তাকায়। দেখে শ্রেয়ার ফোন বাজছে। ফোনের স্ক্রিনে তিহানের নাম্বার দেখে ভ্রু কুঁচকে ফেলে। বিড়বিড় করে বলে, বাঁচানোর সময়ে এই ছেলেটার ফোন না করলে হয় না? তিহান ব্রো, তুই কাকে ভালোবাসো? আমি তো শ্রেয়াময়ীকে নিজের করে পেলাম। শ্রেয়াময়ী, আস্তে আস্তে তুমি আমার দিকে ঝুঁকে পড়বে। ছেলেটা শ্রেয়ার দিকে তাকিয়ে দেখে তার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। সারা রুমে চোখ বুলিয়ে শ্রেয়াকে ডেকে দেয়। শ্রেয়াময়ী, আর কত ঘুমাবে? রাতে তো আমাকে খামচে শেষ করছো, এখন নিজে মরার মতো করে ঘুমাচ্ছ। তুমি কয়দিন বেঁচে থাকো সেটা আমি দেখে নেব। আমার সাথে নোংরামি করার ফল তুমি পাবে। ভুলেও না থানায় নিয়ে যাবা। ফোনের দিকে তাকিয়ে দেখো, সুন্দর না? এসব ছি। উপায় নেই, তাই ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি উঠাতে হয়েছে, পরে কাজে লাগবে। আমি গেলাম, নিজেকে ঠিক করে নিচে যাও। আমার সাথে কেন এমন করছো? আজ একটু বেশি বাড়াবাড়ি করছো। এটার একটাই কারণ, বিয়ে হয়েছে আমাদের। তুমি আমাকে ইগনোর করছো, কথা বলো না, তাই সহ্য হয় না আর। বিয়েটা কিন্তু স্বাভাবিক বিয়ে ছিল না, সেটা ধরে বসে আছো তুমি। কি? আমি তো বিয়েতে জোর করি নাই, তুমি নিজ ইচ্ছায় বিয়েটা করছো। শ্রেয়াময়ী, তোমাকে এইভাবে সুন্দর লাগছে। তোমার গলার তিলটা সুন্দর। শ্রেয়া নিজেকে আড়াল করার চেষ্টা করে, কিন্তু হয় না। ছেলেটা হালকা হেসে শ্রেয়াকে বলে, এই রুমে তোমার জামা কাপড়, ওয়াশরুম, বিছানা সব আছে। কেন? এখানে তো কেউ থাকে না, তাই না? নুসরত আর আমি এখানে বিকেল করে আড্ডা দিই, সেজন্য সব আছে। মাঝে মাঝে এখানে থাকি আমি। ভালো হয়েছে, জামা কাপড় আছে, যাও ফ্রেশ হও। ছেলেটা এখান থেকে চলে যায়। শ্রেয়া চুল খামচে ধরে কান্না পাচ্ছে খুব। এটা কি হওয়ার ছিল? কেন সে মাতব্বরি করতে গেছিল? উঠে গোসল করে নেয়। বিছানা ভিজে গেছে, শরীরে জামা যে ভেজা ছিল, শরীর কেমন একটা হয়ে আছে। উঠে গোসল করে নিজেকে পরিপাটি করে নিচে যায়। সবাই এক এক করে উঠতে শুরু করেছে। রাতে কই ছিলি? তোর রুমে গেছিলাম, তোকে পেলাম না তো। ছাদের চিলেকোঠা রুমে ছিলাম, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য রুমে আসি নাই। তো তোর জ্বরের ওষুধ আছে কি? কেন? আরামের শরীর কাঁপিয়ে জ্বর আসছে। ঘুম থেকে উঠে দেখি সোফায় হেলান দিয়ে আছে, হয়তো বৃষ্টিতে ভিজছে। মারুক, এত দরদ দেখাতে হবে না। ঈশান একটা ঝাড়ি মারে। শ্রেয়া মুখ ভেঙচি দিয়ে ওষুধ এনে ওর হাতে দেয়। দরজার দিকে তাকিয়ে দেখে তিহান আসছে। কিছু না বলে তিহানের কাছে যায়। এক হাতে তিহানকে জড়িয়ে নেয় আর বলে, হসপিটাল থেকে তোমাকে রিলিজ দিল? তুমি তো ঠিক মতো হাঁটতে পারছো না। সকালে ফোন করেছিলাম, রিসিভ করো নাই, ভালো লাগছে না। ঈশান ভাইয়ের বিয়েতে চলে আসলাম। আচ্ছা রুমে চলো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। রুমে শ্রেয়া আর তিহান গল্প করছিল। তখন ঈশান এসে মিনমিন সুরে বলে, নুসরাতকে দেখলাম না যে, ওকে কি বিয়ার ইনভাইট করিস নাই? করছি, ও আসবে না। নুসরাত তোকে পছন্দ করে, তুই সেটা জেনেও ইগনোর করছিস। তাই তোর বিয়ে চোখের সামনে ও দেখতে পারবে না, কষ্ট হবে, তাই আসবে না। একটু আসতে বল না রে। আমার বিয়ে আর তোর ফ্রেন্ড আসবে না, এটা কি হয়? কেন? ও না আসলে তোর কি? দেখতে মন চায়। পারবো না। ঈশান বিরক্ত নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তিহান অবাক হয়ে বলে, নুসরাতের সাথে ভাইয়ের বিয়ে, ভাইয়া কি সেটা জানে না? সারপ্রাইজ। শ্রেয়া, তোমার গলায় এটা কিসের দাগ দেখি? শ্রেয়া ওড়না ভালোভাবে দেয়। তিহান ভ্রুকুচকে শ্রেয়ার কাছে বসে। ওড়না সরিয়ে হালকা চিল দিয়ে বলে, এটা কিভাবে হলো? এখানে দাঁতের দাগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। শ্রেয়া, সত্যি করে বলো, এটার মানে কি? আরে তেমন কিছু না, বাদ দাও। তুমি বেশি বেশি করছো কেন? আমি ছোট বাচ্চা নাকি? এটা কিভাবে হলো সত্যি বলো, আমাকে রাগিও না কিন্তু।
তুমি আমাকে অবিশ্বাস করছো? এই তোমার ভালোবাসা তিহান? তিহান মুখের চোয়াল শক্ত করে উঠে দাঁড়ায়। শ্রেয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সে জানে তিহান খুঁজে বের করবে। তিহানের দিকে তাকায়। বারান্দায় গিয়ে সিগারেট খাচ্ছে। শ্রেয়া কিছু একটা ভেবে পেছন থেকে জড়িয়ে বলে, তোমার মামাতো ভাই কামড় মারছে, প্লিজ আর রাগ করে থেকো না। আমার উপর তুমি সন্দেহ করছো কেন? কি? আরে ছোটটা, 4 বছর বয়স যার, সে। আগে বলো নাই কেন? যে দেখবে তারই খারাপ লাগবে, সেজন্যই তোমাকে বললাম। তুমি যে রাগী, যদি বাচ্চাটাকে কিছু বলো, সেই জন্য ভয় বলি নাই। তুমি আমার সামনে সিগারেট খাচ্ছ? তিহান, এটা কবে ছাড়বে? শীঘ্রই। দুপুর 1টা। সবাই রেডি হয়ে কমিউনিটি সেন্টারে চলে যায়। বিয়েটা সেখানেই হবে। 3টের আগে আগে বিয়েটা শেষ হয়। শ্রেয়া নিজের লেহেঙ্গা 2 হাতে ধরে নুসরতের কাছে যায়। গিয়ে খোঁচা মেরে বলে, তোর ভালোবাসা আমি পাইয়েই দিলাম, এখন তাড়াতাড়ি আমাকে ফুপি বানিয়ে দিবি, না হলে আমার ভাইয়াকে অন্য কোথাও বিয়ে দিব। এমনটা করতে পারবে? আর আমি ভয়ে আছি, যখন তোর ভাই আমার মুখ দেখবে তখন আমার কি হবে আল্লাহ। আমার ভাইও তোকে পছন্দ করে, কিছু হবে না, এত প্যারা নেস না, বাচ্চা নেওয়ার জন্য তৈরি হ। দূরে যা, লজ্জা দেশ কেন রে? বাসরাতে জামাইয়ের আদর পেয়ে আমাকে আবার ভুলে যাস না যেন, কারণ মাথায় তো বাসর রাতের কথা সারাক্ষণ ঘুরতো। কেন, তুই কি বাসর করে শিক্ষা নিছিস? এমন ভাবে বলছিস যে তোর অভিজ্ঞতা আছে। আছে। কি? নুসরাতের অবাক হওয়া কণ্ঠ শুনে শ্রেয়া লেহেঙ্গা থেকে হাত ছেড়ে দেয়। ভয় পাইছে সে। এভাবে কেউ চিৎকার দেয় নাকি? শ্রেয়া ভয় পেয়ে ঢোক গিলে বলে, ইয়ে না, মানে মানে আমার এক ভাবি আমাকে বউ ভেবে এসব বলছে, তাই আমি তোকে সব বললাম। এমন এমন রিয়াক্ট করিস কেন? সন্দেহ লাগছে আমার, তোর গলায় কামড়টা জন্য বেশি। হুদাই কই গলায় দা? মেকআপ করে ঢং করিস, এখান থেকে যা। আমার ক্ষুধা লাগছে, কিছু খেতে দে। থাম, ভাইয়ার খাওয়া হলে সেই এঁটো তোকে খেতে হবে। মুখটা এমন করে বলছিস কেন? তোর ভাইয়ার এইটো খাবার আমার জন্য কোনো ব্যাপার না, তোরেও একদিন খেতে হবে। বিয়ে করবো না কেন? দেখা যাবে। শ্রেয়া হালকা এসে নুসরতের গাল টেনে দেয়। তারপর খাওয়ার জায়গায় গিয়ে তিহানের পাশে বসে। তিহান নিজেও খাচ্ছে, সাথে শ্রেয়াকেও মাঝে মাঝে খাইয়ে দেয়। খাওয়া দাওয়া সব শেষে সবাই আড্ডা দেয়। ঘড়িতে যখন রাত 11টা তখন তারা বাসায় ফেরে। সবাই গাড়িতে গিয়ে বসলে শ্রেয়া পেছনে পড়ে থাকে। পেছন থেকে ডাক পড়ে, শ্রেয়াময়ী, কি? এটা খেয়ে নাও। মেডিসিন? আমি খাবো কেন? আমি অসুস্থ নাকি? আমি বাসায় যাব, রাস্তা ছাড়ো, আমাকে বিরক্ত করবা না, অসহ্য লাগে। ওকে, বাচ্চা নেওয়ার ইচ্ছে থাকলে খেতে হবে না, আর যদি মনে হয় বাচ্চা নিবে না তাহলে খেয়ে নাও। শ্রেয়া হাত থেকে মেডিসিন ছিনিয়ে নেয়। পানি নিয়ে মেডিসিন খেয়ে হাতে পানির বোতল ধরিয়ে দেয়। রাত 12টা। বাসায় এসে এটা সেটা করতে 1 ঘন্টা সময় কেটে যায়। ঈশান যখন রুমে ঢুকবে তখন দরজায় কয়েকজন মেয়ে দাঁড়িয়ে থাকছে দেখে প্রশ্ন করে, কি চাই? আমার রুমে ঢুকতে হলে ওকে টাকা দিতে হবে? অবশ্যই টাকা না দিলে ঢুকতে দিব না। আজ বউ ছাড়া তোকে থাকতে হবে, তাই কথা না বলে 20,000 টাকা দে। সরি, আমরা কোনো টাকা দিতে পারবো না। রুমে ঢুকবে না, এতে আমাদের কোনো লস হবে না, বরং তোমার ভাবি জামাই ছাড়া থাকবে। এই, আমি আপনাকে কথা বলতে বলছি নাকি? বেশি বলছেন কেন? তো কি করব? আমার বন্ধুর বাসর করার শখ নাই, তো এখন আসতে পারো তোমরা। তা থাকবে কেন? নিজে তো বাসর করছেন। মানে? আপনার মাথা। দরজায় ঝগড়া হয় বেশ কিছুক্ষণ। তারপর সব মিটমাট করে যে যার মতো রুমে যায়। ঈশান রুমে গিয়ে মাথায় হাত দেয়। তার বউ মরার মতো শুয়ে আছে। ঈশান অবাক কণ্ঠে বলে, বউ? আমার বউ ঘুমিয়ে আছে? জানি না কোন দজ্জাল আমার কপালে জুটেছে। কি, আমাকে দরজাল বলছো তুমি? এই, আমাকে কোন দিক দিয়ে দরজাল মনে হয় তোমার? আমার তো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝলা? থুথু, তুমি? ঈশান এতটাই অবাক হয় যে বেচারা সেন্সলেস হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। নুসরত মুখটা ছোট করে উঠে পড়ে। 1 মগ পানি এনে পুরোটা ঈশানের মুখে মারে। ঈশান লাফিয়ে উঠে বলে, ভূত, আমার রুমে ভূত। এই শাকচুন্নি, সত্যি করে বল, আমার বউ কোথায়? তুমি আমাকে শাকচুনি বলছো? ঈশানের চিৎকার শুনে প্রায় সবাই ওর রুমে এসে দরজা ধাক্কায়।
নুসরাত দরজা খুলে দিলে শ্রেয়া ধরফরিয়ে রুমে ঢোকে। ঈশানের এই অবস্থা দেখে বলে, বউয়ের চেহারা দেখে জ্ঞান হারালি? ভাই তুই এত ভীতু জানতাম না। আর এত চিৎকার দেশ কেন? সবাইরে জানাতে চাস আজ তোর ঈশান ওইটা ভূত না, নুসরাতের সাথে তোর বিয়ে হয়েছে, তাই চুপচাপ থাক, নয়তো দেখবি আজ ঘরে জায়গা পাবি না। ঠিক বলছেন, এমন ছেলেদের বাড়ি থেকে বের করে দেওয়া দরকার। একজনের মনে ভালোবাসার বীজ রোপণ করবে আর অন্য কাউকে বিয়ে করে সংসার করার চিন্তা করে। আমাকে কথা শুনিয়ে দেশ কেন? আমি কি করলাম? আমি সত্যি জানতাম না নুসরাত আমার বউ। ওকে দেখে ভয় পাইয়ে গেছিলাম। এই, আমি তোমাকে খেয়ে ফেলবো নাকি? হ্যাঁ, তোরা রুম থেকে যা। আজকে তোর ভাইয়ের একদিন তো আমার 10 দিন। হ্যাঁ, মুখ থেকে খই ফুটছে, দেখো তো। শোন, তুই সম্মান দে, আমি তোর সিনিয়র। আরাম সবাইকে ইশারায় রুম থেকে যেতে বলে। বাইরে এসে দরজা আটকে দিয়ে শ্রেয়ার দিকে চেয়ে দেখে মেয়েটাকে দেখলে তার রাগ উঠছে। তিহানের সাথে এত লেগে থাকা লাগবে কেন? আউ! কি হয়েছে? আমি নিজে ধাক্কা দেইনি ওকে, তুমি নিজে থেকেই সামনে পড়ছো। মুখ থেকে যেন বকাবকির জন্য শব্দ না বের হয়। আমি কিছু না বলতে এত কথা শুনিয়ে দিচ্ছেন। আসলে ছেলে মানুষ মানেই জঙ্গল, এদের কই থেকে উঠিয়ে আনা হয় কে জানে। ছেলে মানুষ তোমার জামাই হবে। যদি এত বিরক্ত লাগে তাহলে মেয়ে মানুষকে বিয়ে করে নিও, তাহলেই হবে। ছেলে মানুষের থেকে দূরে থাকো। আমি বিয়ে করতে চাইনি। আপনার কথা শুনলে আমার শরীর জ্বলে যায়। কেন? শরীরে কি আমি আগুন ঢেলে দেই নাকি? নাকি শরীরে যা... চুপ! একটা কথাও বলবেন না মুখ থেকে। বেহায়া ছেলে। ভাইয়ার ফ্রেন্ড না হলে খুন করতাম। আমাকে চিনতে পারেন নাই এখনো? আমি যাই করি সব কিছুর পিছনে একটা কারণ থাকে। আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য যা যা করছো তার জন্য ধন্যবাদ। তাহলে তোমার এখান থেকে যাবি? কত সম্পূর্ণ বলতে তো। কিছু শুনবো না, যা না ভাই এখান থেকে। আমার মাথা খারাপ করিস না। রেগে গেলে কিন্তু এখানেই লাঠি পিটা করব। মাথা গরম আছে। শরীর গরম নাই? আরাম কথাটা বলে শীষ বাজিয়ে কেটে পড়ে। এখন আর কথায় এগিয়ে যাওয়া সম্ভব না, সে নিজেও জানে। তাই নিজের পায়ে কে কুড়োল মারবে? সেখান থেকে ঘুমানোর জন্য একটা রুমে যায়। কাল সকাল থেকে আবার কলেজে যেতে হবে তাকে। ওইদিকে কি হলো? এখন সোফায় বসে থাকবে নাকি আমাকে বউ হিসেবে পছন্দ হয় না? আচ্ছা, নাটক করব নাকি বউকে আদর করব? আমি তো কনফিউজ। ওয়েট, আগে আরহামের কাছে ফোন দেই। কি বিয়ে করছো? ঈশান সেদিকে গুরুত্ব না দিয়ে আরহামের কাছে ফোন দেয়। আরহাম ওকে ঝাড়ি মেরে কিছু কথা শুনিয়ে দেয়। ঈশানও দেরি না করে নুসরাতকে কোলে উঠিয়ে নেয়। ব্যালকনিতে বসে দুজনে বেশ জমিয়ে গল্প করতে থাকে। কেটে যায় আরো একটা মাস। আরহাম আর শ্রেয়ার ঝামেলা লেগেই থাকে। অন্যদিকে ঈশান আর নুসরাত সুখী ভালোবাসা পেয়ে। আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বরের 8 তারিখ। সবাই মিলে ঘুরতে যায়। ঘোরাঘুরি করে বাসায় ফিরে প্রায় রাত 10টার পর শ্রেয়ার পড়ার জন্য বইটা হাতে নেয়। তখন মেসেজে টুং শব্দে তার মনোযোগ ফোনের দিকে যায়। ফোনটা হাতে নিয়ে দেখে অপরিচিত দিয়ে নাম্বার সেভ করা আছে। সেখান থেকে মেসেজ আসছে। কই আছো শ্রেয়াময়ী? আপনাকে অপরিচিত বলতে ভালো লাগছে না। কি নাম দেওয়া যায় বলুন তো? আমার আসল নাম দিলেই হয়। এসব ঢং করে অপরিচিত দেওয়ার কি দরকার? আমি তোমার একটা সম্পর্ক নেই, 3-4টা সম্পর্ক তোমার। আচ্ছা, আপনি তো আমার বিরক্তিকর ব্যক্তি। আপনাকে না হয় অপ্রিয় বলেই আজ থেকে সম্বোধন করব। অপ্রিয়? হ্যাঁ। বললে না তো কি করছো? আর কই আছো? আচ্ছা, এত কথা না বলে আসল কথায় আসি। পিক কয়টা সেন্ড করছি দেখো। তোমার বাবাকে দিব নাকি আমার দেওয়া ঠিকানায় আসবা? মানে তুমি আবার আমাকে ব্ল্যাকমেল করছো? কেন করছো এমন? আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। তোমাকে তো এমনি কখনো পাবো? বউ ছাড়া থাকার ইচ্ছে করছে না। সপ্তাহে একটা রাত আমার কাছে থাকবে। অনেক কিছু ভাবার পর এই সিদ্ধান্তটা আমি নিলাম। প্লিজ বাবা, এসব ছবি দেখলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। যদি বাড়াবাড়ি করো সুসাইড করব। তারপর ভিডিও ভাইরাল করব, তখন কি তোমার বাবা মা অপমানিত হবে না? তার থেকে এক কাজ করো, সপ্তাহে একটা করে রাত আমাকে উপহার দাও। টাকা চাই? কত লক্ষ বলো, সব দিব। তবুও আমার পথ থেকে সরে যাও। আমি যা চাচ্ছি তা পূরণ হলে
কখনো তোমার ব্ল্যাকমেলকে ভয় পেতাম না। ঠিক, এটাই তো। আমাকে তুমি নিজ ইচ্ছায় বিয়ে করছো, অথচ এখন একটাবার আমার সাথে কথা বলো না। বউ ছাড়া আমি আর থাকতে পারবো না। হোটেলের ঠিকানা দিলাম, চলে আসো। হোটেল বিলটা তুমি নিজেই দিবা। আমার বাপের এত টাকা নাই যে হোটেল বুকিং করব। বেশি হয়ে যাচ্ছে। আসবা নাকি ছবি পাবলিক হবে? যাচ্ছি। শ্রেয়া রুমের জিনিস ভাঙচুর করতে থাকে। নিজের রাগ সামলানোর উপায় তার কাছে নেই। সব দিক ভেবে এখন প্রতি সপ্তাহে একটা রাত তাকে অন্য কারোর সাথে থাকতে হবে। এটা ভাবতে শরীর কাঁপিয়ে আসছে। সিদ্ধান্ত নেওয়ার আগে তার উচিত ছিল ছেলেটার দিক বিবেচনা করা। শ্রেয়া এতক্ষণ থেকে লক্ষ্য করে নাই তার দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। শ্রেয়া মাথার চুল দু হাতে টেনে বসে থাকে। ঈশান উপায় না পেয়ে তিহানকে ডেকে আনে। বেশ কয়েকবার ডাকার পর শ্রেয়া দরজা খোলে। তিহান শক্ত করে জড়িয়ে নেয়। তারপর শ্রেয়াকে ভালোভাবে দেখে চিৎকার দিয়ে বলে, ঈশান ভাইয়া, তাড়াতাড়ি ব্যান্ডেজ আনো, শ্রেয়ার হাত পা থেকে রক্ত পড়ছে। শ্রেয়া, কি হয়েছে জান? আমি কি কিছু বলছি? ভুল করছি নাকি? আমাকে বলতে পারো, কেন এমন পাগলামি করছো? শ্রেয়া, এসবের মানে কি? রিহান, তুই কি ওকে কিছু বলেছিস? হাত পা কেটে কি হয়েছে দেখছিস তো নাকি? ভাইয়া, আমি সত্যি বলছি, আমি ওকে কিছু বলি নাই। বিকালে তো ঘুরে আসলাম সবাই, কখন ওর সাথে আমার ঝামেলা হবে? ঈশান ফার্স্ট এড বক্স এনে হাতে পায়ে স্যাভলন দিয়ে দেয়। 20 মিনিট পর সবাই চলে গেলে তিহান শ্রেয়াকে জড়িয়ে কান্না করে। শ্রেয়া ঠোঁট বাঁকিয়ে সবটা দেখে। তিহান তার উপর এতটা দুর্বল হয়ে পড়ছে। তিহান কান্না করতে করতে বলে, জান, কি হয়েছে তোমার? আমাকে কষ্ট না দিলে কি তোমার হয় না? তোমার কিছু হলে আমি বাঁচবো না। কি হয়েছে আমাকে বলো, কেউ কিছু বলছে? না তো, শরীরে রক্ত বেশি হয়েছে। ইচ্ছে করে তো হাত পা কাটতে পারি না, সেই জন্য ভাঙচুর করছিলাম। আসলে সপ্তাহে একটা করে রাত বাহিরে থাকতে হবে আমার। এসব কোন ধরনের পাগলামি? বাদ দাও, আমি ঠিক আছি। মেয়েদের মতো ফ্যাস ফ্যাস করে কান্না করো না তো। কই যাবে? আমি আড়ালে পুলিশের হয়ে কাজ করি, জানো তো। তো সেই কাজের জন্য বাহিরে থাকতে হবে। আসি, সকালে বাসায় আসবো। আমি এগিয়ে দিয়ে আসি। বিরক্ত করলে ছেড়ে দিব। আমার বদ্ধভাবে থাকার ইচ্ছে নাই। ঝামেলা করো না, ব্রেকআপ করতে বাধ্য হব। তুমি হয়তো ধারণাও করতে পারবে না তোমাকে কতটা ভালোবাসি। যদি ছেড়ে যাওয়ার কথা ভাবো, তাহলে মৃত্যু ছাড়া অন্য রাস্তা খোলা থাকবে না। এত ভালোবাসা রেখে দূরে ছিলে তো। যাই হোক, আমি আসছি। শ্রেয়া আর কিছু বলার সুযোগ দেয় না তিহানকে। পাশ থেকে ফোনটা নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। তিহান চোখের পানি মুছে শ্রেয়ার রুমে শুয়ে পড়ে। সে নিজে বুঝতে পারেনি কখন অতটা ভালোবেসে ফেলেছে শ্রেয়াকে। শ্রেয়া অপ্রিয়ের দেওয়া ঠিকানায় এসে একটা চর বসিয়ে দেয় ছেলেটার গালে। আকস্মিক এটার জন্য সে প্রস্তুত ছিল না। শ্রেয়াকে ভালোভাবে লক্ষ্য করে, তারপর হাত ধরে বিছানায় বসিয়ে দেয়। এসব কি? ও আমাদের উপর রেখে তাহলে এসব করা হচ্ছে? এসব করে লাভ কি? আমার থেকে তো আর দূরে থাকতে পারছো না? আমাকে মেরে ফেলো, তবু এসব যন্ত্রণা সহ্য করতে পারবো না। বাবা মাকে মিথ্যে বলে একটা ছেলের সাথে আমি আর রাত কাটাবো? ছেলে না, জামাই বলো। আমার জন্য মৃত্যু শ্রেয়। সুখ আমার মৃত্যুর মাঝে লুকিয়ে আছে। যতদিন জীবিত আমি, ততদিন মরবো ধুকে ধুকে। শ্রেয়াময়, এসব বলো না। আমার কাছে কখনো তুমি অসুখী হবে না। তোমায় ভালোবেসে রাখবো নিজের কাছে খুব যত্ন করে। সব ভালোবাসা কি আর সবার সহ্য হয়? অ্যালার্জি বোঝো? সবার কিন্তু সব কিছুতে অ্যালার্জি নেই, কিন্তু ঠিক তেমন সবার ভালোবাসা যে আমার শরীরে ঘা হিসেবে ফুটে ওঠে। শ্রেয়াময়ী, আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। দয়া করে আমি তোমার হতে চাই। এই অবাগার আর্তনাদ কি শুনতে পাও না তুমি? আমাকে না ছুঁয়ে কেটে দাও একটা বছর। যদি বেঁচে থাকি, প্রমিস তোমার হব। প্রমিস? শ্রেয়া মাথা নাড়ায়। সেটা একটা আংটি বের করে শ্রেয়ার আঙুলে পরিয়ে দেয়। হাতের ওপর পৃষ্ঠে চুমু খেয়ে বলে, আজকে রাতটা কি আমাকে দেওয়া যায় না শ্রেয়াময়ী? সবটা তোমার হাতে, এখন আমার কিছু বলার নাই। শ্রেয়ার কথাটা কানে তোলে না সে। শ্রেয়াকে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। সময় চলছে তার নিজ গতিতে। পেরিয়ে যায় আরো 8-9 মাস। যদি তিহানের পাগলামি ভালোবাসা কেউ দেখে, তাহলে মুখে একটা কথাই আসবে, মেয়েটা যদি তিহানকে ছেড়ে যায় তাহলে হয়তো পাগল হয়ে যাবে। এত ভালো কেউ বাঁচতে পারে? সাল পেরিয়ে আর একটা সাল আসে। মে মাসের 6 তারিখ।
আজ শনিবার। শ্রেয়া ঠিক করে তিহানের সাথে আজকে রাতটা এখানে সেখানে ঘুরে কাটিয়ে দেবে। 2 দিন পর 1 মাসের জন্য বাইরে যেতে হবে। কাজের প্রেসার পড়েছে তার উপর। সেই ভেবেই তিহানের রুমে যায়। বিকাল 5টা, তিহান পড়ে পড়ে ঘুমাচ্ছে। শ্রেয়া গিয়ে তিহানের খালি পিঠে জোরে একটা কামড় বসিয়ে দেয়। তিহান ধরফরিয়ে ঘুম থেকে ওঠে। শ্রেয়া খিলখিল করে হেসে ওঠে। তিহান সব ব্যথা ভুলে শ্রেয়ার কাছে এসে জড়িয়ে ধরে। এইভাবে কেউ কামড় দেয় বুঝি? এত এত ভালোবাসি তোমাকে তিহান। আমাদের শেষটায় কি লেখা আছে জানো কি? নাকি আমরা আলাদা হব? না জান, আমাদের 2 পরিবার রাজি। বিয়ের ডেট তো ফিক্সড হয়েছে। তুমি কাজ থেকে ফেরা 15 দিনের মাথায় বিয়ে। যদি কখনো হারিয়ে যাই তাহলে কি খুব বেশি কষ্ট পাবে তুমি? এভাবে বলো না প্লিজ। তুমি ছাড়া আমি শূন্য। হারানোর কথা মনে হয়ে মরে যেতে ইচ্ছে করে। জান, একটু শক্ত করে জড়িয়ে ধরবে। কাঁদছো তুমি? তিহান তুমিও না। এখন একটুতেই তুমি ভয় পেয়ে যাও কেন? চলো না বিয়ে করি এখনই। তিহান, তোমার মতো আমি যদি তোমাকে ধোকা দিই তাহলে কি খুব বেশি কষ্ট পাবে? আমি জানি আমার জান আমাকে অনেক ভালোবাসে। আমাকে ছাড়া কখনো থাকতেই পারবে না। চলো কাল তো বাহিরে যাব, আজ তুমি আর আমি একটু সময় কাটাই। আচ্ছা ওয়েট, আমি রেডি হয়ে আসি। তিহান ওয়াশরুমে ঢোকে। শ্রেয়া রুমের চারপাশ ঘুরতে থাকে। রুমে তার শত শত ছবি। ছবিতে হাত বুলিয়ে চোখের পানি মুছে নেয়। সামনে কি হবে নিজেও বুঝতে পারছে না। সে যা করতে চাচ্ছে সেটাই কি ঠিক হবে? তিহান রেডি হয়ে শ্রেয়ার হাত ধরে বাইরে বের হয়। আজ আর গাড়ি নেয় না কেউ। রিক্সা নিয়ে রাত 2টা পর্যন্ত ঘোরে। বিচ্ছেদ যেখানে হয়েছিল ঠিক সেই পার্কে এসে দুজন নেমে যায়। আশেপাশে অনেক মানুষ নিজেদের মতো সময় কাটাচ্ছে। তিহান একটা জায়গায় শুয়ে পড়ে। শ্রেয়া তিহানের পিঠের উপর মাথা রেখে চোখ বন্ধ করে। তারপর বিড়বিড়